সিটি কর্পোরেশন একজন বলেছে 8 ঘন্টার মধ্যে ক্লিয়ার করব, আরেকজন বলেছে 12 ঘন্টার মধ্যে ক্লিয়ার করব। আমি আপনি কি দেখেছি কি দেখিনি সেটা তো নানা ধরনের সন্দেহযুক্ত কথা। যেমন আমি বললাম যে বর্জ্য পরিষ্কার হয়নি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলবে না হয়েছে, আবার আরেকজন বলবে যে হয়নি, বলবে যে সে আওয়ামী লীগের লোক এই জন্য না করছে। নানা ধরনের কথা হয়। এটা আওয়ামী লীগ আমলে হয়েছিল যে বিএনপির লোকরা ছড়াচ্ছে যে বর্জ্য পরিষ্কার হচ্ছে না, এই ধরনের নানা কথা কিন্তু প্রতিবারই বলা হয়। তো এবার আমরা যেটা দেখলাম এটা আমার কাছে অন্ততপক্ষে একটু অন্যরকমই মনে হলো, একটু নতুন ধরনের একটা ঘটনা আমাদের চোখে পড়ল। সেটা হলো যে এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নিজেই এবং আচমকা কোনো জানান না দিয়ে, কোনো রকম পূর্ব পরিকল্পনা বাইরে, কেউ জানতো না, কেউ প্রস্তুতি নিতে পারেননি, এমনভাবেই উনি বর্জ্য অপসারণ কেমন হয়েছে দেখার জন্য উনি রাস্তায় নেমেছেন। ইন্টারেস্টিং ব্যাপারটা, আমি একটু প্রশংসাই করছি। হয়তো অনেকে বলবেন যে আবার এখন দালালি শুরু করলেন কিনা। আবার এর আগে বিভিন্ন সময় বলা হতো যে আপনার চোখে তো কোনো কিছু ভালো চোখে পায় না, কেবল খারাপগুলি বলেন, সরকার তো কিছু ভালো কাজে করে সেগুলি একটু বলেন। সেই হিসাবেই একটু ভালো কাজের কথা বলি। তারেক রহমানের এই উদ্যোগটা অভিনব। উনি কি করেছেন? উনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক, মেয়র হিসেবে যিনি আছেন, মেয়রের প্রশাসক আর কি, আব্দুল সালাম, দুজনকেই তার অফিসে ডেকেছেন, তার বাসার সামনে যেতে বলেছেন এবং যাওয়ার পর দুজনকে গাড়ি থেকে নামিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে আপনারা আমার গাড়িতে উঠুন। এবং ওনার গাড়িতে উঠিয়ে উনি নিজে ড্রাইভ করে উনি রাস্তায় নেমেছেন দেখার জন্য যে কোথার কী অবস্থা। এবং উনি কয়েকটা জায়গায় গেছেন, হাতিরপুর এলাকায় গেছেন, এলিফেন্ট রোড, গ্রিন রোড, ফার্ম গেট, কারওয়ান বাজার, এই সমস্ত এলাকা উনি নিজে গাড়ি চালিয়ে পরিদর্শন করেছেন। আমার জানা মতে এটা একটা অভিনব ঘটনা। এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমি কখনো শুনিনি। এখন বলবেন যে প্রধানমন্ত্রী গিয়েছে তো কী হয়েছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী গিয়েছে তো অনেক কিছু হয়েছে। যদি শীর্ষ ব্যক্তিরা এরকম মাঠে নামেন পরিদর্শনের জন্য তাহলে অনেক কিছু হয়। আমার বিবেচনায় প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা মন্ত্রী যদি এরকম একটা কাজ তিনি করতে দিয়েছেন অথবা ঠিক মতো হচ্ছে কিনা উনি যদি নিজে আগে থেকে জানান না দিয়ে নিজেই যদি মাঠে নেমে যান পরিদর্শন করতে, আমি মনে করি একটা ম্যাজিক্যাল চেঞ্জ আপনি দেখতে পাবেন। এবং আমাদের এখানে কি হয়, যখন কোথাও একটা ঝামেলা হলো তো একদম নিম্ন স্তরের যে ব্যক্তিটা দায়িত্বপ্রাপ্ত আছেন তার উপর দায় চাপানো হয় যে ওর জন্য এরকম হয়েছে। ধর ময়লা ওঠানো হয় নাই, ওখানে ময়লা বসানোর জন্য যে লোকটা বেলচা দিয়ে ময়লা তুলতে হয়তো তাকে দায়ী করা হলো, ও ঠিক মতো বেলচা চালায় নাই, অতএব এই ঘটনা ঘটেছে। এবারে কিন্তু তা হয়নি। এবার দুজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার নিজেই কাজটা করেছেন। এবং এই দুজন কোন জায়গার, একজন হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, আরেকজন হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 1-এর নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুজনই কিন্তু উপসচিব পদমর্যাদার ব্যক্তি এবং এই দুজনকে উনি তাৎক্ষণিকভাবে কাজটিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে কেন তারা ঠিক মতো কাজ করতে পারেননি তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমি মনে করি এটা এক্সাম্পল। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেক এক্সাম্পল তৈরি করতেছেন, বাট আনফর্চুনেট হলো, যেটা আমার জন্য দুর্ভাগ্যজনক, আমি ভাবি দুর্ভাগ্যজনক, সেটা হলো ওনার এই উদাহরণগুলো ওনার সঙ্গে যারা আছেন তারা ঠিকঠাক মতো হয় বুঝতে পারছেন না, অথবা অনুসরণ করতে পারছেন না, অথবা উপেক্ষা করছেন। কোনটা আমি জানি না। আমি মনে করি এগুলোর একটা হিসাব নিকাশ হওয়া উচিত। কেন সবাই এগুলিকে উপেক্ষা করছেন, কেন পাত্তা দিচ্ছেন না, এগুলো কিন্তু আমি মনে করি প্রধানমন্ত্রীর নিজের অবস্থানটাকে ক্লিয়ার রাখার জন্য ওনারই দায়িত্ব নেওয়া উচিত, এগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়া। উপসচিবকে উনি 2 জন উপসচিব পদমর্যাদা নির্বাহী যে আপনার কর্মকর্তা যারা আছেন এদেরকে যে আপনার বরখাস্ত করা অথবা তাদের মধ্যে শাস্তির ব্যবস্থা করা, এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু একটা বড় ধরনের পদক্ষেপ আমি মনে করি। কিন্তু এই ধরনের পদক্ষেপ কি অন্যান্য মন্ত্রণালয় নিচ্ছেন? আমি কতগুলি ঘটনা বলি। ঈদের আগে প্রতিবার কি হয়, প্রতিবার যে জিনিসটা হয় সেটা হলো আপনার মহাসড়কে যানজট হয়।
যানজটটা কেন হয়? একবার এক এক কারণে যানজট হয়। কখনো রাস্তা ভাঙা থাকে, কখনো রাস্তার গাড়ি ভালো থাকে না, এগুলির সমস্যা হয়, এরকম নানা ঘটনা হয়। কিন্তু এবার যে যানজটগুলি হয়েছে, আমি নিজে কিছু যানজটের সাক্ষী। আমি আপনাকে যদি একটা ঘটনা বলি। ঈদের আগের দিন আমারই এক কলিগ, আমারই এক বন্ধু, উনি পাবনায় গিয়েছেন। ওনার যেতে 18 ঘন্টার সময় লেগেছে। আপনারা বলুন, ঢাকা থেকে পাবনার বেড়ায় যেতে যদি 18 ঘন্টার সময় লাগে, এটা কি কোনো বিবেচনা গ্রহণযোগ্য? কেন হয়েছে? আমি আজকে ময়মনসিংহ গিয়েছিলাম। সারা রাস্তা, ঈদের পরের দিন গিয়েছি আমি, গিয়ে আবার আজকে ফিরে এসেছি। সারা রাস্তা ফাঁকা, সারা রাস্তা ফাঁকা, কোনো রাস্তায় যানবাহনেরও কোনো ভিড় ছিল না। কিন্তু তার মধ্যে দেখলাম যে ময়মনসিংহে ঢোকার সময় যে বাইপাসের যে মোড়টা আছে, সেখানে আমাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা গাড়ি নড়ে না। কারণ এগুলি কী কারণে হয়? টোটাল এই মেসগুলি হয়েছে, এই ঝামেলাগুলো হয়েছে ট্রাফিক ব্যবস্থার জন্য, ট্রাফিকের যে অব্যবস্থা, এই জন্য। 2 জায়গাতেই বেড়ার এখানে দেখা গেছে রাস্তার উপর গাড়ি থামিয়ে বাসগুলো যাত্রী উঠায়, যাত্রী নামায়। একটা গাড়ি থামলে পরে পেছনে অনেকগুলি, যেহেতু গাড়ির চাপ বেশি, অনেক গাড়ি জমে যায়, এবং এইভাবে জমতে 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 দেখা যাচ্ছে যে 2-3 কিলোমিটার লম্বা জ্যাম হয়ে যায়। তো আমাদের যিনি পরিবহন মন্ত্রী আছেন, উনি করেন কি, হয়তো গত ঈদে দেখেছি, ওনারা গাবতলী বাস স্ট্যান্ডে যান, যে বলেন ভাড়া বেশি নিয়েছে বা বেশি নেয়নি, এগুলি বলে। ভাই, উনি ওই জন্য রাস্তাটা চেক করেন না। একটা হেলিকপ্টার নিয়ে উড়ে যান, ওনার তো টাকার অভাব নাই। একটা হেলিকপ্টার নিয়ে এই হাইওয়েতে উড়ে যান, দেখেন কোথায় যানজটটা হচ্ছে, কেন হচ্ছে। আজকাল তো অনেক পত্রিকা ড্রোন দিয়েও চেক করে যে যানজটটা কেন হচ্ছে, সামনে কি সমস্যা দেখা যায়। এগুলো দেখুন এবং সিদ্ধান্ত নিন, সমাধানটা করুন, কেন হচ্ছে এগুলো। আরেকটা ঘটনা বলি, এই যে আমাদের কোরবানির চামড়া, আজকে দেখলাম যে চামড়ার যারা নাকি বিভিন্ন বাড়ি থেকে চামড়া কিনেছেন, 300 টাকা করে চামড়া কিনে 100 টাকা বেচতে পারেননি। চামড়ার দাম এত কম কেন? আমরা ছোটোবেলায় দেখেছি যে গরুর চামড়া 2000-3000 টাকা পর্যন্ত বিক্রি হতো। সেই তখন যখন নাকি 30,000 টাকা দিয়ে গরু কেনা যেত, বড় গরু পাওয়া যেত, 30,000 টাকার গরুর চামড়ার দাম 2-3 হাজার টাকা হতো। আর এখন 1.5 লাখ 2 লাখ টাকা গরুর দাম, সেই গরুর চামড়ার দাম 600-700 টাকা হয় না, 500 টাকাও হয় না অনেক সময়। কেন? পৃথিবীতে আপনার মনে কখনো এই প্রশ্নটা জাগে না যে পৃথিবীতে সব কিছুর দাম বাড়ে কিন্তু চামড়ার দাম কমে? অথচ চামড়া জাত যে পণ্য, আপনি স্যান্ডেল বলেন, মানি ব্যাগ বলেন, ভ্যানিটি ব্যাগ বলেন, চামড়ার ব্যাগ বলেন, এগুলোর দাম কিন্তু অনেক বেশি। বেল্ট বলেন, জেনুইন লেদার যেগুলি, সেগুলোর দাম অনেক বেশি, ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য আর্টিফিশিয়াল লেদার আমরা ইউজ করি। জেনুইন লেদারের এত দাম, যে জেনুইন লেদারের এত দাম, সেই চামড়ার, কাঁচা চামড়ার দাম এত কম কেন? কখনো ভেবেছেন, কখনো প্রশ্ন করেছেন? এই প্রশ্নটা আমি একজন চামড়া ব্যবসায়ীকে করেছিলাম, তিনি কোনো উত্তর দিতে পারেন নাই। তিনি বলেন কি, আমাদের চামড়ার একমাত্র ক্রেতা হলো চীন, আমরা চীন ছাড়া অন্য কোথাও রপ্তানি করতে পারি না, তাই নাকি এই অবস্থা। তো দেশে আমার তখন প্রশ্ন মানে আমার চিন্তা জাগলো, আমাদের কি বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এগুলো নাই কিছু? এরা জানেন না কেন চামড়ার গ্রাহক আমরা সারা দুনিয়ায় পাইনি? অথচ ছোটোবেলায় কিন্তু আমরা পড়েছি যে আমাদের মূল রপ্তানিজাত পণ্যই হচ্ছে এই চা, চামড়া, পাট, এগুলো। তো চামড়ার এই দুরবস্থা কেন? তো এই সমস্ত মন্ত্রী যারা আছেন, তারা একটু দেখেন না ভাই। আপনি একটু এলাকায় যান, আপনি একটু টেনাইতে যান, আপনি একটু বাজারটা দেখেন, কেন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটটাকে ধরতে পারছি না? কেবল গার্মেন্টসের পণ্য বিক্রি করলে হবে? যে এই যে কথাগুলি বললাম, আমি খালি ঈদ দিয়ে প্রসঙ্গ আলোচনা করলাম, কিন্তু ঈদের বাইরেও কিন্তু অনেক প্রসঙ্গ আছে। আমাদেরকে বুঝতে হবে যে খোদ মন্ত্রী যিনি আছেন, দায়িত্বপ্রাপ্ত যিনি বড় কর্তা, তিনি যদি ঘরে বসে থাকেন আর ভাবেন সব কিছু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, তাহলে ভাই আপনারা এখনও প্রকৃত বাস্তবতাটা বুঝতে পারছেন না। মাঠে নামুন, জনগণের সেবক হওয়ার জন্য আপনি হয়তো দায়িত্ব নিয়েছেন, আপনি হয়তো প্রতিশ্রুতি দিয়েছেন, সেই কাজটা করুন। সেই কাজটা তো প্রধানমন্ত্রী করে দেখাচ্ছেন। প্রধানমন্ত্রীকে পারতেন না শুক্রবার দিন ঘরে বসে থাকতে, যে আমি কোথাও যাব না, ঘরে বসে বসে ফোন করব, সবাইকে ফোন করে করে জানতে পারতেন। বাট উনি নিজে গিয়েছিলেন। ভাবুন তো, উনি যদি না যেতেন তাহলে উনি কি এগুলো দেখতেন? এই 2 জন লোককে উনি শাস্তি দিতে পারতেন? এবং এই 2 জন লোকের শাস্তি দেওয়ার অর্থটা কি?
আগামীতে কিন্তু অন্য সবাই যত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন সবাই কিন্তু সতর্ক হয়ে যাবেন। এই কাজগুলো আমার মনে হয় করা উচিত। এই ট্রাফিক অব্যবস্থা, আপনি সংশ্লিষ্ট এলাকার এসপিকে সাসপেন্ড করে দেন না, দেখেন কি হয়, চেহারাই চেঞ্জ হয়ে যাবে। এসপি যদি ভাবে, যদি বুঝতে পারে যে আমার এই রাস্তা, আমার এলাকার যে রাস্তা, এখানে কোনো যানজট হলে আমার চাকরি নিয়ে টান পড়বে, উনি দেখবেন নিজে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। ভাই এভাবে করতে হবে। আপনি ঘরে বসে পারবেন না, রাস্তায় বেরোতে হবে। এবং রাস্তায় কীভাবে বেরোতে হবে এটা প্রধানমন্ত্রী দেখি। সাধারণত আমরা জানি মহিষ হয় কালো রঙের, কিন্তু এই মহিষটা ছিল গোলাপি রঙের। এবং তারও চেয়ে বড় কথা, এর মাথার সামনের দিকে কিছু চুল ছিল, চুলগুলো ব্লন্ড চুল আর কি, মানে ডোনাল্ড ট্রাম্পের যে চুলের কালার অনেকটা সেই কালারের চুল। এবং তার মুখের এই চুলগুলো, তবে চোখ, এই সব মিলিয়ে তার সঙ্গে কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পেয়েছেন। এবং এই খামারে যিনি মালিক, এই মালিকের ছোট ভাই এই মানে আপনার মহিষটার নাম রেখেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প। এবং চেহারার এই মিল দেখে, ছবি দেখে মোটামুটি কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এই মে মাসের সেকেন্ড উইক থেকে এটা নিয়ে বেশ আলোচনা হতে থাকে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়। এবং এটা কোরবানির জন্যই এটাকে আনা হয়েছিল। এই মহিষটার বয়স ছিল 4 বছর। 4 বছরের মহিষের ওজন ছিল প্রায় 680 কেজি, বেশ বড় মহিষ। এবং এটা কে কিনবে, কত টাকা দিয়ে কিনবে, এটা নিয়ে নানা রকম আলোচনা। এবং শেষ পর্যন্ত কেরানীগঞ্জের মিস্টার মনিরুজ্জামান নামে এক ভদ্রলোক, উনি এই মহিষটা কিনে নিয়ে গিয়েছিলেন কোরবানি দেবেন বলে। কিন্তু শেষ পর্যন্ত ওনার আর কোরবানিটা দেওয়া হয়নি। আগে বলেছি যে এটাকে নিয়ে, এই মহিষটাকে নিয়ে অনেক, আমাদের কেবল জাতীয় দৈনিকগুলোতেই নয়, মানে বিদেশি অনেক দৈনিকেই এটা নিয়ে কিন্তু নিউজ হয়েছে। যেমন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, বার্তা সংস্থা এপি, রয়টার্স, হ্যাঁ, এবং বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম এটার। আজকেও আমি দেখলাম যে বার্তা সংস্থা আপনার টেলিভিশন, সিএনএন টেলিভিশন, ওনারা এটা নিয়ে একটা ভিডিও নিউজ করেছে, রিপোর্ট করেছেন। এই রিপোর্টটাও আমার চোখে পড়ল। এবং সিএনএনের এই রিপোর্টটাতে এটা বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প, দ্য বাফেলো উইল নট বি স্যাক্রিফাইসড দিস ইয়ার। এবছর হচ্ছে না, পরবর্তী সময় হবে কিনা জানি না। নানাভাবে এটাকে কিন্তু তারা ব্যাখ্যা করছে এবং বলছে। এর আগে দ্য টেলিগ্রাফে যে খবরটা হয়েছিল তার শিরোনাম ছিল যে বাংলাদেশ স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল। মানে বাংলা করলে যেটা দাঁড়ায় যে বাংলাদেশের অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হচ্ছে, কোরবানি দেওয়া হবে, এই ধরনের একটা নিউজ। তো প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কোরবানিটা হলো না কেন? আসলে এই যে নিউজগুলো আমরা বললাম, এই নিউজগুলোর কারণেই আমার ধারণা এই কোরবানিটা দেওয়া সম্ভব হয়নি। দেখুন, আমাদের এই দেশে বিভিন্ন বিখ্যাত লোকের নামে কোরবানির সময়, কোরবানির হাট যখন বসে, বিভিন্ন বিখ্যাত লোকের নামের সঙ্গে নাম মিলিয়ে অনেক কিন্তু গরু, ছাগল এগুলি কিন্তু আমরা দেখতে পাই। যেমন এবছরই লালমনির হাটে প্রায় 1000 কেজি ওজনের একটা বিশাল ষাঁড় পাওয়া গিয়েছিল, যার নাম রাখা হয়েছিল জায়েদ খান। আপনি জানেন জায়েদ খান আমাদের এখানকার একজন নায়ক ছিলেন, উনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই জায়েদ খানের নামে এই ষাঁড়টার নামকরণ করা হয়েছিল। কেন? তারা একটা ব্যাখ্যা দিয়েছিলেন। ব্যাখ্যাটা এরকম যে জায়েদ খানের মতো করে ডাক দিলে এই ষাঁড়টা নাকি, জায়েদ খান আবার শুধু একটা ডিগবাজি দেন আর কি, ডিগবাজিতে খুব সুন্দর হয়, বিষয়টা তার না। ডিগবাজিটা এতটা হাস্যকর হয় যে লোকে ওটাকে জায়েদ খানের ডিগবাজি হিসেবে উল্লেখ করে, মানে খুবই ছেলে মানুষই টাইপের একটা ডিগবাজি উঠে দেন। তো এই ষাঁড়টাও নাকি জায়েদ খানের মতো করে ডিগবাজি দেয়। তো হতে পারে এই কারণে নানা কারণে রাখে নাম। যেমন হিরো আলমের নামে প্রতি বছর, গত কয়েক বছর ধরে আমরা দেখছি কোনো না কোনো হাটে হিরো আলমের নামে নামকরণ করে ষাঁড় বিক্রি হয়। হিরো আলমের নামে যে ষাঁড়গুলি বিক্রি হয় এগুলো একটু ছোটোখাটো আকৃতির হয়ে থাকে। এমনকি আমরা দেখেছি ফুটবলার, যেমন সামনে বিশ্বকাপ ফুটবল আসতেছে, এই জন্যই এই বছর ফুটবলারদের নামে কিন্তু, যেমন গাবতলী হাটে মেসির নামে একটা ষাঁড় বিক্রি হয়েছে বাদামি রঙের, সেটা প্রায় 1000 কেজি ওজন ছিল এবং সেটার দাম হাঁকা হয়েছিল 14 লাখ টাকা। এই বছরই ঘটনা।
তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার নামে হয়, সাকিব খান ডিপজলের নামেও বহু সার এরকম বিক্রি হয়েছে। এমবাপ্পে, নেইমার, লুকাকু এদের নামেও কিন্তু অনেক গরু কোরবানির ঈদে বিক্রি হয়েছে আমাদের দেশে। প্রশ্ন হচ্ছে সেগুলি বিক্রি হয়েছে, লোকে কিনে নিয়ে গেছে এবং কোরবানিও দিচ্ছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার সমস্যা হলো কেন? এবার সমস্যা বোধহয় একটাই কারণটা হলো যে সারটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প এবার খুবই যে ইম্পর্টেন্ট ব্যাপার, ট্রাম্পের নামে রাখলেই যে কোরবানি দেওয়া যাবে না তাও কিন্তু না। কিন্তু ট্রাম্প এবার এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, যেমন ইরান যুদ্ধ করেছেন, মুসলমানদের ব্যাপারে তার কিছু আপনার বিদ্বেষ ছড়ানো কথাবার্তা আমরা শুনেছি, ইহুদিদেরকে সমর্থন করেছেন, গাজায় যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েলিরা তাকে উনি সমর্থন দিয়েছেন। নানাভাবে মুসলমানদের কাছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একটা অজনপ্রিয় এবং অপছন্দের নাম। তেমন নামের একটা ষাঁড়কে যদি কোরবানি দেওয়া হয়, কোরবানি মানে কি জবে করা হয়, আমরা যদি ওভাবে ধরি, ওরা তো ওভাবে দেখবে, এটা তো স্যাক্রিফাইস হিসেবে দেখবে না। যদি জবে করা হয় তাহলে সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প অথবা আমেরিকানদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং এরই মধ্যে পড়েছে বলেও অনেকে কিন্তু দাবি করছেন। আমি মাঝখানে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে যুক্তরাষ্ট্রের একজন এরকম ইউটিউব করেন, উনি বলেছেন এই যে ডোনাল্ড ট্রাম্প নামে ষাঁড় বিক্রি করাতে, এই মহিষ বিক্রি করাতেই নাকি যুক্তরাষ্ট্র আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, এবং যাদের নাকি গ্রিন কার্ড আছে তাদের এগুলি স্থায়ী করতে গেলে এবং আপনার নাগরিকত্ব পেতে গেলে দেশে এসে বাংলাদেশে যে আবার অ্যাপ্লাই করতে হবে। তার এখন নাগরিকত্ব পাওয়াটা, গ্রিন কার্ড পাওয়াটা এখন খুব জটিল হয়ে গেছে। বাংলাদেশে যদি কোনো বাংলাদেশি আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র যেতে চায় তাকে $10,000 আগাম জমা দিতে হয়। কিন্তু তো এই যে বিষয়গুলো, যে এইগুলো আমাদের জন্য যে অনেক কঠিন করে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা, এর পেছনেও নাকি এই ষাঁড়ের ঘটনাটা, এই মহিষের ঘটনাটা কিন্তু আছে বলে অনেকে মনে করেন। হয়তো নেই, হয়তো এগুলি খেয়ালও করেন না তারা, কিন্তু আমরা তো মনে করছি এবং অনেকে মনে করছেন যে এই মনে করাগুলিও কি একদম আপনি কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। হয়তো এই কারণেই এবার ষাঁড়টিকে কোরবানি দেওয়া যায়নি। মনিরুজ্জামান সাহেব কিনে নিয়ে গিয়েছিলেন বটে কেরানীগঞ্জের, কিন্তু উনি কোরবানির ঠিক আগের দিন গতকালকে তারা এখানে পুলিশ গিয়েছিল এবং পুলিশ গিয়ে বলেছে যে এই ষাঁড়টা কোরবানি দেওয়া যাবে না, আমরা বরং ষাঁড়টাকে নিয়ে যাব। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশের কথা বলা হয়েছিল, এবং ওইখান থেকে মনিরুজ্জামানের এখান থেকে ষাঁড়টাকে নিয়ে তারা প্রথমে থানায় গেছে, তারপরে সেটাকে নিয়ে তারা আমাদের যে চিড়িয়াখানা আছে, মিরপুর চিড়িয়াখানা, সেখানে নিয়ে রেখে এসেছে। ওরা এখন চিড়িয়াখানায় থাকবে। কাজে যারা মনে করছেন যে এটা খুব ভালো, হ্যাঁ আমিও মনে করি এটা খুবই একটা কূটনৈতিকভাবে একটা ভালো কাজ অবশ্যই হয়েছে। কি দরকার এরকম একটা বিতর্কিত হয় কি, যেমন মেসিকে মাইন্ড করবে, এমবাপ্পে মাইন্ড করবে, জায়েদ খান মাইন্ড করছে, হিরো আলমকে যে জব করা হলো হিরো আলম মনে করবে, এগুলো কিন্তু সাধারণত কেউ মনে করেন, এগুলো নিয়ে সবাই হাসি তামাশা করে। কিন্তু লোকটা তো ট্রাম্প, যে ট্রাম্পের কারণে আমরা এমনিতেই অনেক ঝামেলা আছি। আমাদের দেশে এই মুহূর্তে যে আমরা সবসময় আলোচনা করছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা গোলামি চুক্তির মতো একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সেটা কিন্তু ট্রাম্পের চাপেই হয়েছে। ট্রাম্পকে ভালোবেসেই কিন্তু ডক্টর ইউনূস এই কাজটা করেছেন। ট্রাম্পকে ভালোবেসেই কিন্তু ডক্টর খলিল এই জিনিসটা উদ্যোগ নিয়ে এই চুক্তিটা সম্পাদন করেছেন। এবং ট্রাম্পের চাপের কারণেই আমরা এটাও মনে করি ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে। এবং অনেকে তো এটাও বলেন যে ট্রাম্পের কারণেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে ডক্টর খলিল হয়তো এবার নির্বাচিত হতে যাচ্ছেন। এই অনেক কাহিনী কিন্তু আছে। এই সময়ে ট্রাম্পকে চড়াতে চায় না। আর তাছাড়া যেহেতু এই বিষয়টা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কভার করেছে এবং কভারেজ হয়েছে, তারা বিস্তর এটা লেখালেখি করেছে, অতএব এই কোরবানিটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণই ছিল। এবং এই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগ নিয়ে এটাকে যে কোরবানি না দিয়ে চিড়িয়াখানা রেখে দিলেন, আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী অতি বুদ্ধিমত্তা সম্পন্ন একটা সিদ্ধান্ত দিয়েছেন, এবং এটা একটা কূটনৈতিক বিজয় বলে আমার কাছে মনে হয়েছে। এবং যিনি কোরবানির জন্য এটা নিয়ে গিয়েছিলেন তাকে নিশ্চয়ই তার ক্ষতিপূরণ হিসেবে কিছু দেওয়া হয়েছে, যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকা দেওয়া হয়েছে,
অথবা তাকে একটা গরুও দেওয়া হতে পারে, আমি যতটুকু শুনেছি। সর্বশেষ খবরটা আমি জানি না, হয়তো আমরা আজকালকে আমাদের জানতে পারবো। কিন্তু আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্তটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মেধা নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই, এবং আমি নিজেও বহুবার বলেছি অনেক জটিল পরিস্থিতি উনি অত্যন্ত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারেন। তার আরও একটা প্রমাণ আমরা এই ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি না দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম। আলোচনা শেষ করব। শেষ করার আগে যে কথাটা বলতে চাই, আমাদের অনেকেরই ধারণা আছে এটি যেন তেন কোনো ল ফার্ম নয়। বিশ্বের যে কটি হাতে গোনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেপুটেড ল ফার্ম রয়েছে তার মধ্যে একটি। এই প্রতিষ্ঠানে এই মুহূর্তে 120 জন বিশ্বসেরা আইনজীবী কাজ করছেন। তাদের অন্যতম স্টিফেন পাওয়েলস কেসি, তিনি শেখ হাসিনার পক্ষ থেকে ডাউটি স্ট্রিট চেম্বারের হয়ে জাতিসংঘের কাছে এই চিঠিটি দিয়েছেন একদিন আগে, 28শে মে। স্টিফেন পাওয়েলস কেসি, তার নামটির সঙ্গে যে শব্দটি জড়িয়ে আছে সেটি সম্পর্কেও আমাদের একটু বলা দরকার 30 সেকেন্ডে। কেসি অর্থ কিংস কাউন্সিল, এটি খুবই প্রেস্টিজিয়াস টাইটেল, এলিট স্ট্যাটাস বোঝায় এই শব্দটি থাকলে, এবং খুবই খুবই জটিল মামলাগুলো পরিচালনায় যারা সিদ্ধহস্ত তাদেরকে এই টাইটেলটি দিয়ে থাকেন খোদ ব্রিটেনের রাজা। অতএব খুব স্বাভাবিকভাবেই যে চিঠিটি জাতিসংঘকে দেওয়া হয়েছে অনেক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ, এবং ডাউটি স্ট্রিট চেম্বার বা ডাউটি স্ট্রিট চেম্বারের কোনো আইনজীবী কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই, কোনো ধরনের খুবই মানে যৌক্তিক জায়গা ছাড়া তারা কোনো বিষয়ে লড়েন না, এটুকু আমরা জানি। এখন চিঠির যে মূল বক্তব্য সেটি আসলে কি? চিঠিতে বলা হচ্ছে যে জাতিসংঘ যে 1400 জন নিহত হওয়ার দাবি করেছে, খোদ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই গেজেট তার সঙ্গে অনেক বেশি অমিল। তার কারণ ডক্টর ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গেজেট প্রকাশিত হয়েছিল তাতে নিহতের সংখ্যা 5 আগস্ট পর্যন্ত উল্লেখ করা হয়েছিল 834 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ওয়েবসাইট তাতে উল্লেখ করা হয়েছে যে নিহতের সংখ্যা 650 জন। আর জাতিসংঘ বলেছিল জুলাইয়ের শুরু থেকে 15 আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা 1400 জন। সেই জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ভুল ভ্রান্তি তাদের পরিসংখ্যানে রয়েছে এমনটি দাবি করা হয়েছে চিঠিতে। চিঠিতে বলা হচ্ছে যে স্টিফেন পাওয়েলস কেসি, তার দাবি যদি নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত করা হয় তাহলে প্রকৃত সংখ্যা আরও কমে আসতে পারে, এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য ভুল তথ্য ব্যবহারের একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে খোদ জাতিসংঘ। স্টিফেন পাওয়েলসের দাবি, জাতিসংঘের দল শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জাতিসংঘের অনুসন্ধান প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার এবং ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের প্রভাব থাকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। তিনি বলছেন যে হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই অনুসন্ধান কার্যক্রমে প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। এই হচ্ছে ডাউটি স্ট্রিটের চেম্বারের হয়ে স্টিফেন পাওয়েলস কেসির যুক্তি। এর বিরুদ্ধে আরও অনেক ধরনের কথা রয়েছে। বিষয়টি হচ্ছে যে অবশ্যই এই পরিসংখ্যান নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। শুরু থেকেই বলে আসছি, আপনারা একটু খেয়াল করে দেখুন যে জাতিসংঘ যখন এই প্রতিবেদনটি দিয়েছিল, আমার একাধিক মিনিমাম 7 থেকে 8টি কন্টেন্টে আমি বলেছি যে জাতিসংঘ চেয়েছিল 15ই সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে, যে কত মানুষ নিহত হলেন, সহিংসতার ঘটনা কী ধরনের কী ঘটলো, অর্থাৎ 2024-এ 15 সেপ্টেম্বর। কিন্তু ডক্টর ইউনূস সরকার তাতে রাজি হলো না। তারা বললো যে না, 15ই সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে না, করলে 5 আগস্ট পর্যন্ত করতে হবে, যেদিন শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। যখন দুই পক্ষ থেকে একটা আর্গুমেন্টের জায়গা তৈরি হলো, তখন
সিদ্ধান্ত হলো যে ঠিক আছে 15ই আগস্ট পর্যন্ত তদন্ত করা যাবে। এই যে ডক্টর ইউনূস সরকার 15ই সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে দিচ্ছিল না বা তদন্তে রাজি হচ্ছিল না, সেটাই তো একটা বড় প্রশ্ন যে কেন 15ই সেপ্টেম্বর পর্যন্ত তদন্তে রাজি হবে না। তখন 5 আগস্টের পর থেকে তো অনেক ধরনের সহিংসতা হয়েছে, অনেক ধরনের হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ মানুষদেরও অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে? এবং যদি ধরেও নিই যে 5 আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সরকার দাবি করছিল, সেখানে 15ই আগস্ট পর্যন্ত জাতিসংঘ তদন্ত করলো এবং সেই তদন্তে 1400 জন মানুষ নিহত হয়েছেন এমনটি তথ্য জানানো হলো। আমরা যদি ধরেও নিই যে কোনো ধরনের অনিরপেক্ষতার জায়গা থেকে বা অস্বচ্ছতার জায়গা থেকে এই তদন্তগুলো করা হয়নি, স্বচ্ছতার সঙ্গেই হয়েছে, তারপরেও তো প্রশ্ন যেটি বরাবরই করে আসছি যে 1400 মানুষ যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে 15ই আগস্ট পর্যন্ত, আর ডক্টর ইউনূস সরকারের যেই পরিসংখ্যান 834 জন নিহত, তাহলে বাকি 566 জন মানুষ হত্যা করলো কারা? নিশ্চয়ই আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো তখন আর মাঠে ছিলেন না, কোথাও ছিলেন না, তাদের প্রত্যেকেই আত্মগোপনে ছিলেন অথবা এখনো পর্যন্ত আছেন বা বিদেশে চলে গেছেন। এই তো, তাদের তো আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার কথা না। যুক্তির খাতিরে, তর্কের খাতিরে এই প্রসঙ্গটিও নিশ্চয়ই স্টিফেন পাউলস কেসি উল্লেখ করতে পারতেন, কেন করেননি আমি জানি না। এবং স্টিফেন পাউলস কেসি একথাও তার চিঠিতে তুলে ধরছেন যে অন্তর্বর্তী সরকারের পরবর্তী মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের বাইরে থেকে যাচ্ছে, অভিযোগ রয়েছে, যে কথাগুলো বলছিলাম। এবং এর মধ্যে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে সহিংসতা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যিনি এই মুহূর্তে প্রধানের দায়িত্বে আছেন, ভলকার তুর্ক, আমরা এও জানি যে ভলকার তুর্ক ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ, তার সঙ্গে তার সখ্যতা অন্যরকম এবং বলা যেতে পারে যে ঘনিষ্ঠ বন্ধু। ডক্টর ইউনূস যে প্রভাব বিস্তার করেছেন এ কথাও আমরা শুরু থেকে বলে আসছি এবং স্টিফেন পাউলস কেসিও তার বক্তব্যে চিঠিতে তুলে ধরেছেন যে জাতিসংঘের তদন্ত দলকে প্রভাবিত করা হয়েছে। আমাদের তো একথাও মনে আছে যে জাতিসংঘ যে 1400 মানুষ হত্যাকাণ্ডের কথা বলছে তা তো 15ই আগস্ট পর্যন্ত দিয়েছে প্রতিবেদন, কিন্তু ডক্টর ইউনূস সরকার বা আওয়ামী বিরোধীরা তারা সবসময় এটিকে শেখ হাসিনার নির্দেশে কিংবা আওয়ামী সরকারের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে বলে সবসময় উল্লেখ করে আসছে। মানে এটা তো একেবারে যে শিশুটি কেবলমাত্র স্কুলে যাওয়া আসা শুরু করেছে তার মাথাতেও আসে হিসেবটি যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেও সেটা তো আর শেখ হাসিনার নির্দেশে পুরোটা হয়নি। যদি তর্কের খাতিরে ধরে নিই যে সব কিছুই শেখ হাসিনার নির্দেশে হয়েছে 5 আগস্ট আগ পর্যন্ত। মোদ্দা কথা, স্টিফেন পাউলস কেসি যে চিঠিটি দিয়েছে জাতিসংঘকে, এই চিঠির গুরুত্ব ঠিকই আছে, অবশ্যই আছে, কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কিংবা ভলকার তুর্করা এই চিঠির জবাব দেবে কিনা। ডাউটি স্টেট চেম্বারের পক্ষ থেকে যে দাবিটি তোলা হয়েছে যে যথেষ্ট ভুল ভ্রান্তি বা অতিরঞ্জিত ফিগার এখানে আনা হয়েছে, সেটিতেও তারা কোনো প্রকার কর্ণপাত করবে কিনা অবশ্যই একেবারে অনিশ্চিত, যদি পর্যন্ত এখনো পর্যন্ত জাতিসংঘের উপরে প্রভাবটা ডিপ স্টেটের থেকে থাকে। এবং একটি কথা আপনাদের মনে করিয়ে দিই, এই জাতিসংঘের মাধ্যমেই তো মিয়ানমারকে কথিত মানবিক করিডোর দেওয়ার কথাবার্তা হচ্ছিল। তারাই তো প্রথমে সুরটি তুলল ওই যে 2024-এর পরপরই 2025-এ জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ সফরে এলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে করে তিনি রোহিঙ্গাদের শিবিরে গেলেন, সেখানে গিয়ে বলে আসছেন যে খুব দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে। ডক্টর ইউনূস তো বলেই ফেলেন যে এই ঈদ না হোক, সামনের ঈদে রোহিঙ্গারা যারা আশ্রিত রয়েছেন তারা তাদের নিজ অঞ্চলে নিজ মাতৃভূমিতে ঈদ করতে পারবেন। এবং রোহিঙ্গা শিবিরে গিয়েই যে সমাবেশটি আয়োজন করা হয়েছিল সেখানেই সেই কথিত মানবিক করিডোরের প্রস্তাবটি তুলেছিলেন জাতিসংঘের মহাসচিব। তারপর থেকে তো এই করিডোর নিয়ে অনেক কথা হলো। অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি যে জাতিসংঘের উপরেও ডিপ স্টেটের অবশ্যই প্রভাব রয়েছে। এবং স্টিফেন
পাওয়েলস যে দাবিটি করেছেন যে সহিংসতা উস্কে দেওয়ার মতন এই যে তথ্য সেটি যথেষ্ট কাজে লাগতে পারে। আমরা অপেক্ষায় রইলাম যে আসলে জাতিসংঘে কোনো ধরনের উত্তর দেয় কিনা। আমরা এখনো পর্যন্ত জানি না, অবশ্যই নিশ্চিত করে জানি না যে এই হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে। তবে শুধুমাত্র আওয়ামী সরকারের নির্দেশে সেটা আইন শৃঙ্খলা রক্ষার নামে হোক, তিনি সর্বশেষ বাংলাদেশে যে এসেছেন ক্ষমতায়, মূলত ফ্রান্স থেকে এসেছেন। তিনি যে টুকটাক চিকিৎসা করেন সেটা তিনি ফ্রান্সেই করেন। ফ্রান্সের একটা বিরাট কোম্পানি আছে ড্যানন, এরা ওই দই তৈরি করে। তো এরকম ড্যাননের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তিনি বাংলাদেশে করেছিলেন অনেক আগে, যেখানে ওই জমানাতে ডক্টর মোহাম্মদ ইউনূস 800 ক্রোর, ও মাই গড, এখন হয়তো যে সময়তে তিনি 800 কোটি টাকা বিনিয়োগ করে গ্রামীণ ড্যানন এই দইয়ের কারখানা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা এখনকার জামানাতে মিনিমাম 2000 কোটি টাকা হবে। সেই ব্যবসাটা লাটে উঠছে। তাহলে চিন্তা করুন যে একটা মানুষ কি পরিমাণ ধনসম্পদের মালিক হলে একটা সিঙ্গেল প্রজেক্টে 800 কোটি টাকা বিনিয়োগ করতে পারে। আবার ধরুন এইবার তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে তার 600 কোটি টাকার কর ছিল, এই 600 কোটি টাকার কর তিনি মকুব করে নিয়েছেন। অন্যদিকে গ্রামীণ ফোনে তার যে শেয়ার, তো গ্রামীণ ফোনে তার যে শেয়ার অনুযায়ী তার যে লভ্যাংশ, সেই লভ্যাংশ হিসেবে গ্রামীণ ফোন থেকে এই লভ্যাংশের হিসাবে 1200 কোটি টাকা তিনি নিয়ে নিয়েছেন এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। এখন গ্রামীণ ফোনের একটা বিরাট অংশের মালিক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, আর অন্য অংশের মালিক হলো টেলিনর কোম্পানি, নরওয়ের যে কোম্পানি, সেই মূল কোম্পানি, মাদার কোম্পানি টেলিনর। তো এই যে টেলিনর কোম্পানিটি আবার বাংলাদেশে কি করেছে, এই গ্রামীণ ফোনকে পাবলিক লিমিটেড কোম্পানি করেছে। তো পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে শেয়ার মার্কেটের অবস্থা ভালো না হওয়ার কারণে তারা যারা শেয়ার হোল্ডার রয়েছে, বাজার থেকে যারা শেয়ার কিনেছে গ্রামীণ ফোনের শেয়ার, তাদেরকে পর্যাপ্ত যাকে বলা হয় ডিভিডেন্ড, অর্থাৎ তারা যে লাভ করেছে সেই লাভ তারা দিতে পারছে না, বিকজ এটা প্রফিটেবল নয়। দ্বিতীয় যে সমস্যা সেটা হলো তাদের সঙ্গে বিআরটি এর একটা ঝামেলা আছে। বিআরটি এর তরঙ্গ বরাদ্দ নিয়ে, কল ড্রপ নিয়ে এবং অন্যান্য ট্যারিফ নিয়ে ভীষণ ঝামেলা। বিআরটি আনুমানিক প্রায় 6000 কোটি টাকা সেখানে গ্রামীণ ফোনের কাছে তারা দাবি করছে। দীর্ঘদিন ধরে এটা নিয়ে মামলা চলছে, মোকদ্দমা চলছে। তো বিআরটি যেটা বলছে যে এই কোম্পানিটি অসৎ, এদের চরিত্র ভালো না, এরা সরকারকে ট্যাক্স ফাঁকি দেয়, কাজেই আদালতের নির্দেশে বলা হচ্ছিল যে এই কোম্পানি মানে গ্রামীণ ফোন যতদিন না পর্যন্ত তার যারা শেয়ার হোল্ডার আছে, যারা বাজার থেকে শেয়ার মার্কেটে গ্রামীণ ফোনকে বিশ্বাস করে, রাষ্ট্রকে বিশ্বাস করে শেয়ার কিনেছে, তাদের ডিভিডেন্ড না দিচ্ছে, যতদিন পর্যন্ত তারা বিআরটি এর এই যে 6000 কোটি টাকা, এটা কম বেশি হতে পারে, জাস্ট আমি একটা ফিগার বললাম, এই টাকাটা পরিশোধ না করছে ততদিন পর্যন্ত এটার লভ্যাংশ হিসাব করে এটার লাভ যা আসে এটা যারা মূল মালিক, মেজর শেয়ার হোল্ডার, তারা তাদের ডিভিডেন্ড নিতে পারবে না। তো সেই অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শেয়ার আছে সেই শেয়ারের এগেনস্টে যে 1200 কোটি টাকা ছিল সেই টাকাটা ওখানে ফ্রিজ করা ছিল। উনি ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে সেই 1200 কোটি টাকা নিয়ে নিয়েছেন, কোনো আইনের তোয়াক্কা নেই, অথচ এই 1200 কোটি টাকা দেওয়ার আগে অন্যান্য সমস্যাগুলো সমাধান করার কথা ছিল। এটা পেপার পত্রিকায় আসছে হালকাভাবে, কিন্তু যেহেতু তার ক্ষমতা ছিল, মবের ভয়ে তখন কেউ কথা বলেনি, যদিও আমি ওই সময়টাতে যথাসম্ভব কথা বলেছি। এইরকম একজন মানুষ যার বয়স এখন 86, 87, 88 বছর, এরকম, একে আমি
রাজনীতির আদু ভাই বললাম। আদু ভাই বললাম এই কারণে যে অনেক আগের থেকে তার রাজনীতির প্রতি মানে তিনি আকর্ষণ তার ছিল বা তিনি আকৃষ্ট ছিলেন। কিন্তু রাজনীতি করতে যে মেরুদণ্ড লাগে, যে বিরাট একটা যাকে বলে আত্মা লাগে, বিনিয়োগ করা লাগে, নিজের মানে প্লেটের খাবার নেতাকর্মীদের প্লেটে তুলে দিতে হয়, এরকম আত্মা ওনার কখনো ছিল না, এখনো নাই, কিন্তু তারপর তিনি হতে চাইতেন। আর এরকম চরিত্রের যারা মানুষ তারা করে কি, কারো জুতা চাটে, কারো পা চাটে। আমাদের এই গতানুগতিক রাজনীতিতে ধরেন মন্ত্রী হওয়ার দরকার, এমপি হওয়ার দরকার, কিন্তু ওরকম যোগ্যতা নাই। এই জন্য হয় কি, দলের যিনি প্রধান শেখ হাসিনা হন, তারেক জিয়া হন, খালেদা জিয়া হন, তাদের পা চাটতেই হবে, জুতো চাটতে হবে, ঝাড়ু দিতে হবে। এই কাজগুলো অনেকে করে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি বাংলাদেশে না করে সারা দুনিয়াতে তারা এই কাজটি তিনি করেছেন। করে সামহাউ মার্কিন ডিপ স্টেট হোক, অন্যভাবে হোক, যেভাবে হোক, তিনি ম্যানেজ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি প্রধান উপদেষ্টা রূপে তিনি অলঙ্কৃত করেছেন একেবারে বুড়ো বয়সে। এই জন্য আমি তাকে রাজনীতির আদু ভাই বলি বা বললাম। এর আগে আমি তাকে দাদু ভাই ঠাদু ভাই বলেছি। দাদার মানে আমার দাদা জীবিত থাকলে হয়তো দাদা 100 বছর হয়ে গেছে, কিন্তু আমার বাবার সাথে তিনি অনেক সিনিয়র, এই জন্য তাকে দাদা ভাই হিসেবে আমি বলার চেষ্টা করলাম। আমার ছোট দাদার মতো তার হয়তো বয়স। তো এই বয়সে তিনি রাজনীতি করলেন। রাজনীতিতে এসে তার সারা জীবনের যে অর্জন সেটি হারালেন। মানুষ এখন তাকে বিশ্বাস করে না, তাকে ঘৃণা করে, তাকে দুই চোখে দেখতে পারে না। এবং সারা বাংলাদেশের বহু মানুষ টকবগিয়ে ফুটছে কখন দাদু ভাইকে একটু আদর করবে, কখন আদু ভাইকে একটু যত্ন করবে, কখন তার যারা কিচেন ক্যাবিনেট যে লোকজন আছেন তারা কি মরিচ দিয়ে এই দেশ জাতিকে রন্ধন করেছেন, কি মশলা দিয়ে তারা এই জাতিকে কাবাব বানিয়েছেন, এই জিনিসগুলো জনগণ এখন জানতে চায়। হন্যে হয়ে মানুষ খুঁজছে কিচেন ক্যাবিনেটে কি হতো, কারা কারা এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল এবং ওখানে আসলে কি হতো। এবং এই লোকগুলো যে আমেরিকা দালাল হয়ে গেল বা এই লোক যে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হয়ে গেল, স্বার্থ কী ছিল, তারা কি পেয়েছে, আর তারা সেই প্রাপ্তির বিনিময়ে এই দেশের কতটা সর্বনাশ করেছে, এগুলো নিয়ে এখন মানুষ চুলচেরা হিসাব করছে, বিশ্লেষণ করছে। প্রায় প্রতিদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, জনরোষ বাড়ছে। এটা উল্কাপিণ্ডের মতো বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মানুষের রাগ, উল্কা যেভাবে প্রবল বেগে বায়ুর যে স্তর রয়েছে, স্তর ভেদ করে এসে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয় সব কিছু, ওইরকম মানুষের রাগ উল্কার গতিতে ছুটছে, সারা বাংলাদেশে ছুটছে। এবং দাদু ভাই, আদু ভাই এবং তার যারা কিচেন ক্যাবিনেট, তাদের লোকজনের অন্যায় এবং অবিচার খুঁজছে, ছুটছে এবং খুঁজছে। তার বিরুদ্ধে মামলা করার জন্য একাধিক আবেদন নিবেদন করা হয়েছে। তারপর মিছিল হয়েছে, মিটিং হয়েছে এবং হচ্ছে। সরকার আপাতত তাকে প্রোটেকশন দিচ্ছে, প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু সরকার আসলে কতদিন এটা দিতে পারবে? এর কারণ হলো সরকারেরও একটা লিমিটেশন আছে, আর সরকারের সমস্যাগুলো কিন্তু ডে বাই ডে বাড়ছে। সরকার যে খুব সাধ্য হাতে তুলে রেখেছে তা নয়। এখন এই যে আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তি হয়েছে, এই জন্য সবাই বলছে যে এখানে ডক্টর ইউনূস সরকার, এনসিপি, তারপর জামাত একেবারে মায়ের পেটের ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, একে অপরের সঙ্গে জড়াজড়ি করে পুরো এই চুক্তিটি তারা করেছে। জামাত অবশ্য বলার চেষ্টা করছে আমরা করিনি, আমরা জানি না, কিচ্ছু জানি না, কিন্তু এনসিপি এখন পর্যন্ত তেমন কিছু বলেনি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার বলার কোনো ভাষা নেই, আর তারেক রহমান সাহেবও কিচ্ছু বলেননি। এবং যতই দিন যাচ্ছে তত বিএনপির বিরুদ্ধে এই চুক্তি করা, এই চুক্তি করে ক্ষমতায় আসা, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের 12টা বাজানো নিয়ে মানুষ বিতর্ক করছে। এই বিতর্ক থাকবে না, এই বিতর্ক একসময় বিক্ষোভে পরিণত হবে।
এবং এই যে বিএনপি, তার বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ যারা গৃহপালিত বিরোধী দল, জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হিসেবে আছে, যারা আমিদের সঙ্গে মামু হিসেবে আছে তারা, এবং ওই যে সরকারের মধ্যে যারা ইনু, মেনন, তারপরে আরেকজন ছিল কি বড়ুয়া, বিভিন্ন লোকজন, শেখ হাসিনার যারা লেসপেন্সার ছিলেন, এরকম বিএনপিরও বেশ কিছু লেসপেন্সার জুটে গেছে, যারা নামকাওয়াস্তে বিরোধী দল কিন্তু সরকারের অংশীদার। তারা নামকাওয়াস্তে বিরোধী দল কিন্তু বিএনপির যারা সবচেয়ে চাটুকার, সবচেয়ে দালাল, সবচেয়ে অথর্ব, সবচেয়ে অপদার্থ, সেই অপদার্থদের জুতো চাটার জন্য, সেই অপদার্থদের জুতো চেটে নিজেদের গদি রক্ষা করার জন্য এই ইনু এবং মেননের যে পচা ভার্সন, এই পচা ভার্সন বিএনপির মধ্যে ঢুকে গেছে। এরাও এই আমেরিকার এই চুক্তির পার্ট। ফলে কি হলো, মার্কিন এই চুক্তি নিয়ে প্রবল ঘৃণা ছড়িয়ে যাচ্ছে, প্রবল ক্ষোভ তৈরি হচ্ছে, টকবগিয়ে ফুটছে এবং বিক্ষোভে ফেটে পড়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। আর বিএনপির যারা প্রতিপক্ষ ঠিক এটা নিয়ে খেলাধুলার চেষ্টা করছে। ফলে এখন বিএনপি তার সঙ্গে সঙ্গে যারা মানে গৃহপালিত বিরোধী দল আছে, যারা বিভিন্ন নাটক করছে, সিনেমা করছে, বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, সবাই অ্যাজ এ হোল মনে হচ্ছে তারা ইউনূসের ডান হাত, ইউনূসের বাম হাত, ইউনূসের মস্তিষ্ক, ইউনূসের পেট, মানে ইউনূসের যে পার্টস অফ স্পিচ আছে না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ রূপে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন রূপে তারা, যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আছেন, সবাই অ্যাজ এ হোল, সবাই মিলে এখন সেই ইউনূসের মতোই, ইউনূসকে নিয়ে যেভাবে মানুষ ঘৃণা প্রকাশ করছে, সেইভাবেই তার প্রতি ঘৃণা প্রদর্শন করা হচ্ছে। আর এরই প্রেক্ষিতে জনাব আদুভাই তিনি ফ্রান্সে গেলেন। এখন ফ্রান্স থেকে তিনি কি আবার ফিরে আসবেন? যদি আসেন, ধরে নেবেন তিনি শক্তিশালী হয়ে আসবেন। এবং আপনার আমার কপালে আরও বড় বড় মার্কিন চুক্তি আছে, আরও বড় বড় ডোনাল্ড ট্রাম্পের মহিষের গুঁতো আমাদের কপালে আছে। আর যদি তিনি না আসেন, তাহলে চিন্তা করবেন যে এই যে একটা মেরুকরণ হলো, মার্কিন ডিপ স্টেটের একটা মেরুকরণ হলো, এই মেরুকরণটা টিকবে না। সমান নিজেদের কষ্ট, নিজেদের বেদনা তারা যেভাবে হাস্য রসের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে, পৃথিবীর কোনো জাতি সম্প্রদায় ঠিক এভাবে পারে না। অভিনেতা হিসেবে চার্লি চ্যাপলিন তার নিজের কষ্ট, দুঃখ এবং বেদনাকে তিনি হাস্যরস দেওয়ার চেষ্টা করেছেন সেলুলয়েডের পর্দায়। কিন্তু অন অ্যাভারেজে আপনি যদি ইউরোপে ঘুরেন কিংবা আমেরিকাতে ঘুরেন, ইভেন মিডল ইস্টে ঘুরেন, সেখানে দেখবেন যারা অর্থনীতিতে ভালো, তারা প্রচুর আনন্দ ফুর্তি করছে, মদ খাচ্ছে। আর যারা দরিদ্র, ভিখারি, তো তাদের মধ্যে দেখবেন সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, ম্রিয়মাণ। কিন্তু আমাদের দেশে যেটা হলো, মানুষ যে অবস্থায় থাকুক না কেন, সেখানে সে বিনোদন খুঁজে পায়। ধরুন রাস্তার পাশে বসে আছে ভিক্ষুক, দুটো পা নেই, একটি হাত নেই, হাতে স্ক্র্যাচ, অন্য একটা হাতে একটা স্ক্র্যাচ বা একটা লাঠি, মানে দুটো পা সম্পূর্ণ নাই, আর একটি হাত একেবারে নেই, গোড়া থেকে কাটা, শুধুমাত্র একটি হাত আছে। তো তার পাশে তারই মতো আরেক ভিক্ষুক। এই দুই ভিক্ষুক প্রেম করছে অন্য একটা ভিখারিনীর সঙ্গে। সেই প্রেম নিয়ে তাদের মধ্যে বিবাদ হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে।
প্রেমিকা চিৎকার করছে আর শত শত মানুষ দাঁড়িয়ে সেই তামসা দেখছে। এমন দৃশ্য আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না। তো এই যে রঙ্গপ্রিয় বাঙালি, এই রঙ্গপ্রিয় বাঙালি এবারের কুরবানির ঈদে তারা বিভিন্ন মহিষ, গরু এদের নাম দিয়েছে। একটি মহিষের নাম দিয়েছে হলো ডোনাল্ড ট্রাম্প, আরেকটির নাম দিয়েছে নরেন্দ্র মোদী, আরেকটির নাম দিয়েছে নেতানিয়াহু। আমাদের জুলাই বিপ্লবী নাসিরউদ্দিন পাটোয়ারির নামেও একটা গরু নামকরণ করা হয়েছে। এ নাকি সারাক্ষণ শুধু ডিস্টার্ব করে, ডাকাডাকি করে, অবাধ্য, এজন্য তার নাম রেখেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো যাই হোক, এই যে রং তামাশা, এটাকে আমরা মনে করেছিলাম যে একেবারে নিহায়তি রং তামাশা, কিন্তু এটা নিয়ে যে বাংলাদেশ কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে, এটার কারণে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হবে, অথবা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এমন কিছু সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তটি আসলে জাতি হিসেবে, দেশ হিসেবে, ব্যক্তি হিসেবে কোনো অবস্থাতেই দুনিয়া এবং আখেরাত এর কোনোটার সঙ্গে সামঞ্জস্য যায় না বা সামঞ্জস্যপূর্ণ হয় না। কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। খবর হলো ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটি, সেটা যে নামই ডাকা হোক না কেন বা একে যতই বিরল প্রজাতি বলা হোক না কেন, হোয়াট এভার মেবি, এটা একটা মহিষ, এটা একটা পশু। এই পশুটা দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং এটা যে একেবারে পশুটি যে ডোনাল্ড ট্রাম্পের মতো, এটা আন্তর্জাতিক দুনিয়ার যত গণমাধ্যম, আমাদের বাংলাদেশের ফেসবুক নয়, এখানে রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ভারতের এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস, এর বাইরে আরও অনেক ভালো ভালো পত্রিকা, ইউরোপ এবং আমেরিকার, খোদ আমেরিকার অনেক ভালো ভালো পত্রিকা এটা নিয়ে সিরিজ অফ রিপোর্ট তারা ছেপেছে। কি রিপোর্ট ছেপেছে? মূল বক্তব্য হলো ডোনাল্ড ট্রাম্প, মানে বক্তব্যের সারাংশ, ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবীতে এতটা অজনপ্রিয় যে বাংলাদেশের মতো একটি দরিদ্র, যারা সাধারণ মানুষ, যারা এতটা পলিটিক্যালি কনসাস নয়, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কি সর্বনাশ করেছে, মধ্যপ্রাচ্যের কি সর্বনাশ করেছে, টু দি পয়েন্টে আমাদের প্রান্তিক যারা খামারি, এই গরুটির নাম যারা ডোনাল্ড ট্রাম্প রেখেছে তাদের জানার কথা নয়। তারপরও ডোনাল্ড ট্রাম্পকে একটি পশুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং একটি পশু বানিয়ে দেওয়া হয়েছে। আর এটা যেন তেন পশু নয়, একটি মহিষ। আপনারা জানেন যে প্রকৃতিতে মহিষ খুবই নেতিবাচক একটি প্রাণী, অত্যন্ত জেদি, বন্য। এরা পোষ মানে, কিন্তু পোষ মানার পরেও তারা যে নির্মম নিষ্ঠুর আচরণ করে। অনেক সময় তাদের যে রাখাল বা তাদের যে মালিক, বহু মালিক মহিষের গুঁতোতে প্রাণ হারিয়েছে। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, মহিষ সম্পর্কে আমাদের ধারণা অনেক অনেক বেশি অন্যান্য এলাকার তুলনায়। দ্বিতীয়ত, মহিষের শরীরে অনেক গরম, সারাক্ষণ সে পানির মধ্যে ডুবে থাকে, সুযোগ পেলে সে ডুবে থাকে, মানে তার সবকিছু অদ্ভুত। শরীরে এত গরম যে সেই গরমের কারণে তার শরীরে চর্বিও জমতে পারে না। গরুর মতো মহিষের শরীরে কিন্তু এতটা চর্বি নেই, প্রচণ্ড পেশিবহুল একটা শরীর তার। এরকম একটা প্রাণীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তুলনা করা হলো এবং এটি বিশ্ব মিডিয়াতে এতটা তুচ্ছ করে, এতটা তাচ্ছিল্য করে আসলো, যেটা খোদ হোয়াইট হাউস এবং আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হলো যে সারা দুনিয়ার এত ঘৃণা নিয়ে, এত লজ্জা নিয়ে, এত অপমান নিয়ে বসবাস করা যায় না। ডোনাল্ড ট্রাম্প এখানে যে মহিলার সঙ্গে যেভাবে তুলনা করা হয়েছে এবং যেভাবে ইরান এটা ঠাট্টা করছে, মস্কারা করছে, মধ্যপ্রাচ্য ঠাট্টা করছে, মস্কারা করছে,
যেটা বলার মতো না, অস্বাভাবিক। যেমন ইরান একটা কার্টুন এঁকেছে যে বাংলাদেশের যে মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে, সেই মহিষটির ভীষণ রকম মন খারাপ যে দুনিয়াতে এত বাজে প্রাণী থাকা সত্ত্বেও কেন তার নাম সে সকল প্রাণীর পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হলো। গ্লোবাল এটা আমেরিকাতে তোলপাড় সৃষ্টি করেছে। আপনারা যারা অনেকে আমেরিকাতে থাকেন, আমেরিকার পলিটিশিয়ানদের সাথে চলেন, তারা তো জানেনই। আমি যেটা দেখেছি যে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমেরিকানরা এমন মাইন্ড করে, অপমান বোধ করে, যেটা আমাদের বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারি না। মানে জাস্ট ধরুন, একটা সময় ড্যান ডাব্লিউ মজিনা, বাংলাদেশে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ বন্ধু ছিল। মার্কিন দূতাবাসের ড্যান ডাব্লিউ মজিনা, তার সঙ্গে জন, একটা টেলিভিশন টক শোতে ড্যান ডাব্লিউ মজিনাকে উদ্দেশ্য করে আমি একটা ছোট্ট স্যাটায়ার করেছি। স্যাটায়ারটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছে যে আপনার বেশি ঢাকা শহরে থাকার দরকার নেই, আপনি এখন তৃণমূলে যান, সেখানে গিয়ে দেখুন কিভাবে ফুলের চাষ হয়, কিভাবে তারপর ফলের চাষ হয়, কিভাবে মাছের প্রজনন বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলো দেখে আসুন। তো সেই অনুযায়ী তিনি কক্সবাজারে যাচ্ছেন, কিভাবে চিংড়ির পোনা হয়, তিনি মহিপুরে যাচ্ছেন, খেপুপাড়াতে যাচ্ছেন, কিভাবে সেখানে মাছের প্রজনন হয়, ফুলের চাষ কিভাবে যশোর অঞ্চলে হয়, এগুলো তিনি দেখে আসছেন। আর ঢাকায় এসে মিডিয়ার সামনে বলছেন দুহাত ঝুলিয়ে, বাংলাদেশ গ্রোয়িং ফাস্টলি। তৃতীয় মাত্রাতেই কথা বললাম। বিশ্বাস করেন, এই একই কথার কারণে এতদিনের সম্পর্ক, সেই সম্পর্কটা ভুলে গিয়ে আমার এবং আমার পরিবারের সেই 2013 সনে সমস্ত যে ভিসা, এগুলো সব ব্লক করে দিয়েছে, ভিসা বাতিল করে দিয়েছে। এবং এখন আমি আমেরিকাতে পরবর্তী যখন ভিসা রিনিউ করতে গেলাম, তারা বললো যে হোয়াট ইজ ইউর এনিমিটি উইথ আমেরিকা, মানে এমনভাবে দেখিয়ে দিয়েছে যে আমি আমেরিকার শত্রু। এই হলো আমেরিকানদের মানে ইগো। তো সেই ইগো, এই যে মহিষের সাথে ডোনাল্ড ট্রাম্পকে তুলনা করা হয়েছে, এটা হোয়াইট হাউস স্বাভাবিকভাবে নেয়নি। আর যেহেতু বাংলাদেশে এখন যে সরকার, এখানে সরকার বিরোধী দল, বিপ্লবী, ইনুস ফিনুস যা আছে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া এই বাংলায় এখন আমেরিকান বিরোধী কোনো মানুষ নেই। এমনকি আপনি কোনো হুজুরকেও পাবেন না আমেরিকা বিরোধী, বড়োভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলবে, আমেরিকাকে গালাগাল দেবে, এরকম কোনো বক্তাও আপনি ইসলামী বক্তা খুঁজে পাবেন না। তো সেই অবস্থাতে হোয়াইট হাউস কি করেছে বা না করেছে আমরা এটা বুঝতে পারি না। কিন্তু এই গরুটিকে নয়, এই মহিষটিকে কুরবানি দেওয়া, এটাকে অনেকে মনে করেছে এই জিনিসটা এই মুহূর্তে একটা বিপদ ডেকে আনতে পারে, অথবা এটাকে একটা নাজায়েজ কর্ম মনে করছে। অনেকে এটা নিয়ে ট্রল করছে যে ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে এটাকে জবাই করে এই ট্রাম্পের মাংস খাওয়াটা কি জায়েজ হবে না হারাম হবে না কি হবে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ বাহিনী পাঠিয়ে এই মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে এসেছেন। তারপর সেই থানা থেকে সেটি আবার চিড়িয়াখানাতে পাঠানো হয়েছে। আর বলা হচ্ছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যক্তিগত টাকা দিয়ে এই মহিষের দায় বা দেনা বা এটার মূল্য পরিশোধ করেছেন। ভালো কথা। এতে করে কি সমস্যার সমাধান হলো? এর কারণ হলো যে এটা যদি কুরবানি হয়ে যেত, মানুষ ভুলে যেত কয়েকদিন পরে। কিন্তু এখন এই যে চিড়িয়াখানাতে, বাংলাদেশের চিড়িয়াখানাতে, পশুখানাতে, চিড়িয়াখানা বললে তো মানুষ খুব ভালো কিছু মনে করে, বাংলাদেশের পশুখানা, যেখানে নানা রকম পশু থাকে, এর মধ্যে সজারু থাকে, শিয়াল থাকে, ব্যাঙ থাকে, কুকুর থাকে। আমাদের চিড়িয়াখানায় কি না আছে? সব পশু আছে, বান্দর আছে ইত্যাদি। মানে এখানে বানরের পরিবর্তে বান্দর বললাম, বান্দর আমরা খুব বেশি পছন্দ করি। তো এই পশুর মধ্যে ট্রাম্পকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতদিন এটা থাকবে ততদিন বাংলাদেশের মানুষ এই ট্রাম্পকে বারবার মনে করবে এবং এটা নিয়ে সিরিজ রিপোর্ট হবে। আজকে ট্রাম্প হাগু দিয়েছে, আজকে ট্রাম্প মুতু দিয়েছে, আজকে ট্রাম্প লেজ দিয়ে মাছি দাঁড়িয়েছে, আজকে ট্রাম্প জিহ্বা বের করেছে, আজকে ট্রাম্পের শরীরে পোকা হয়েছে, ট্রাম্পের চামড়া নষ্ট হয়ে গেছে। অ্যালবিনো নামক যে প্রজাতির কথা বলা হচ্ছে, এই প্রজাতির চামড়া খুবই সেন্সিটিভ, এই চামড়া নষ্ট হয়ে যাচ্ছে।
তারপর ট্রাম্পের পেটে কৃমি হয়েছে, এরকম খবর আসতে থাকবে। ট্রাম্প আজকে অমুকে লাথি দিয়েছে, অমুকে দাঁত ভেঙচি দিয়েছে, এবং এগুলো আপনি লিখে রাখেন যে এইগুলো আমাদের সামাজিক মাধ্যমে আসতে থাকবে, এবং এটা আমেরিকাকে আরও বিরক্ত করবে যদি আমেরিকা বিরক্ত হয়ে থাকে। আবার এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে নিজেকে এই ট্রাম্প নামক মহিষটির সঙ্গে জড়িয়ে ফেললেন, এটি তার একটা ইন্টেলিজেন্ট বুদ্ধি হয়। তিনি যদি এই কাজটি বুদ্ধিমানের মতো তিনি তার মন্ত্রী পরিষদে যাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন তাকে নির্দেশ দিতেন এবং তাকে দিয়ে এই মহিষটিকে কিনতেন বা পুনর্বাসিত করতেন, তাহলে জিনিসটি ইন্টেলিজেন্ট হতো। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নিজেই এই ট্রাম্পের সঙ্গে, এই মহিষের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। ফলে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং এই মহিষ, এই তিনজনের ফটো কার্ড একসাথে বাঙালি একত্রে করে তারা গান বানাবে, তারা বায়োস্কোপ বানাবে, তারা কবিতা লিখবে, এবং এই তিনজন মানে মহিষটার জীবনও শেষ, সালাউদ্দিন সাহেব এবং অন্য সবার জীবনের শেষ। আর এই কাজটি যে করা হলো, এই কাজটি করতে গিয়ে কেউ একবারও আল্লাহর কথা ভাবেনি। কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান,